আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর শুরুতে তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। তোমরা যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির একটি বৈশিষ্ট্য জানো চিরন্তন অস্তিত্ব। কিন্তু তোমরা কি জানো যৌথ মূলধনী ব্যবসায়েরও বিলোপ সাধন ঘটে? অর্থাৎ একটি কোম্পানিরও প্রয়োজন পড়লে বিলোপ সাধন ঘটাতে হয়। তোমরা কি জানো কিভাবে একটি কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে? তোমাদের কি বর্তমানে বাংলাদেশের কোম্পানির যেই অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা এই সম্পর্কে ধারণা আছে? অনেকের হয়তো আছে, অনেকের হয়তো নেই। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসায় অধ্যায়ের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকে আমরা আলোচনা করব কোম্পানি সংগঠনের বিলোপ সাধন বা অবসায়ন নিয়ে। আমরা কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি সম্পর্কে জানব। আমরা বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে জানব। বাংলাদেশে কোম্পানি সংগঠনের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানব এবং আমাদের আজকের ভিডিওর সর্বশেষ যেই টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কোম্পানির সভাসমূহ, অর্থাৎ কোম্পানিতে কোন কোন সভার আয়োজন করা হয় সেই বিষয়েও আজকের এই ভিডিওতে আমরা জানব। অর্থাৎ তোমরা যদি আজকের এই ভিডিওটি মিস করো, তোমরা কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় অধ্যায়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক মিস করবে। তো তোমরা আজকের এই ভিডিওতে আমার সাথেই থাকো এবং দেরি না করে চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করে দেই। কোম্পানি সংগঠনের বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে জানার আগে আমরা বিলোপ সাধন বা অবসায়নের সংজ্ঞা জানব। কোম্পানি সংগঠনের বিলোপ সাধন বা অবসায়ন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির আইনগত সত্তার বিলোপ ঘটে তাকেই কোম্পানির বিলোপ সাধন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোম্পানির যে আইনগত সত্তা আছে সেই আইনগত সত্তার বিলোপ সাধন ঘটে তাকেই আমরা কোম্পানির বিলোপ সাধন বলে থাকি। আমরা মনে রাখতে হবে যথাযথ কর্তৃপক্ষ বা নিবন্ধক কর্তৃক যতক্ষণ না কোম্পানির বিলোপ ঘটছে বলে স্বীকৃত হয় ততক্ষণ কোম্পানির আইনগত সত্তার বিলোপ হয় না। অর্থাৎ যতক্ষণ যথাযথ কর্তৃপক্ষ বা নিবন্ধক কোম্পানির বিলোপ সাধন ঘটেছে এই ব্যাপারে স্বীকৃতি প্রদান না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানির আইনগত সত্তার বিলোপ সাধন ঘটে না। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে কোম্পানি বিলোপের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ার অনুসরণ এবং নিবন্ধকের অনুমোদনের প্রয়োজন পড়ে। অর্থাৎ একটি কোম্পানির বিলোপ সাধনের জন্য অবশ্যই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং নিবন্ধকের অনুমোদনের প্রয়োজন হবে। নিবন্ধকের অনুমোদন ছাড়া এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ না করলে কোম্পানির বিলোপ সাধন বা অবসায়ন ঘটানো সম্ভব নয়। পাশাপাশি কোম্পানির বিলোপ কিভাবে ঘটছে তা কোম্পানির অবস্থার উপর নির্ভর করে, এই তথ্যটিও আমাদের মনে রাখতে হবে। সব কোম্পানির বিলোপ সাধন কিন্তু একই কারণে, একই অবস্থার কারণে হয়ে থাকে না। কোম্পানির বিলোপ কিভাবে ঘটছে, কোন পদ্ধতিতে বিলোপ সাধন হচ্ছে তা কিন্তু কোম্পানির অবস্থার উপর নির্ভর করে। একটু পরে এই বিষয়ে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপর আমরা আলোচনা করব কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি। কোম্পানির বেশ কিছু বিলোপ সাধন পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। এরপর আছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের মধ্যে আবার দুটি ভাবে বিলোপ সাধন ঘটতে পারে। একটি হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, আরেকটি হচ্ছে পাওনাদারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। এবং আরেকটি বিলোপ সাধনের পদ্ধতি হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আজকে আমরা এই 3 প্রকার বিলোপ সাধন নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে কোম্পানি সংগঠনের বিলোপ সাধন ঘটতে পারে। প্রথমেই আমরা কথা বলবো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন নিয়ে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। অর্থাৎ শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে অথবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিয়ে থাকে তাহলে তাকে আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে থাকি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কখন ঘটে? বেশ কিছু কারণে ঘটতে পারে। চলো আমরা কারণগুলো দেখে নিই।
যেমন বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। যদি কোম্পানির শেয়ার হোল্ডারদের সভায় আদালতের মাধ্যমে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। বিধিবদ্ধ সভা অনুষ্ঠানে ব্যর্থতা। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির বিধিবদ্ধ সভা অনুষ্ঠিত করতে হয়, পাবলিক লিমিটেড কোম্পানির বিধিবদ্ধ সভা আয়োজন করতে হয়। যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান ও নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিলোপ সাধন ঘটতে পারে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে কাজ শুরুতে ব্যর্থতা। নিবন্ধিত হওয়ার পরেও যদি কোনো কোম্পানি ১ বছরের মধ্যে কাজ শুরু করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। এছাড়া সদস্য সংখ্যা হ্রাস। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা যদি ২ এর কম হয়ে যায় এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা যদি ৭ এর কম হয়ে যায়, তাহলেও কিন্তু আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে ২ জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে ৭ জন, তাই যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য ২ জনের কম হয়ে যায় বা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্যের সংখ্যা ৭ এর কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। এছাড়া ঋণ পরিশোধে অক্ষমতা আরেকটি কারণ। যদি কোনো কোম্পানি ২৪২ ধারার বিধান অনুযায়ী ৫,০০০ টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণ বিজ্ঞপ্তি দেওয়ার পরও পরিশোধে অক্ষম হয় বা আদালত এরূপ মনে করে, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। কোনো কোম্পানির যদি ৫,০০০ টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণের বিজ্ঞপ্তি দেওয়ার পরও সেই ঋণ পরিশোধে অক্ষম হয় বা সেই ঋণ পরিশোধ করার মতো অর্থ কোম্পানির নিকট না থাকে বা আদালত যদি মনে করে যে এই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা তেমন নেই, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে অন্য কোনো যুক্তিসঙ্গত কারণেও আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। যেমন অন্য কোনো কারণ যে কারণে আদালতের যদি মনে হয় যে না, এই কোম্পানি বা এই যৌথ মূলধনী ব্যবসায়ের আর চালিয়ে যাওয়া ঠিক হবে না বা চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, চালিয়ে যাওয়ার মতো যোগ্যতা নেই, সেই ক্ষেত্রে আদালত বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটাতে পারে। অন্য কোনো যুক্তিসঙ্গত কারণগুলো কি কি হতে পারে? যেমন কোম্পানি পরিচালনার অচলাবস্থার সৃষ্টি হলে, অর্থাৎ কোম্পানি পরিচালকরা যদি কোম্পানি পরিচালনায় অচল থাকে, তারা যদি কোম্পানি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য প্রতারণামূলক গণ্য হলে, অর্থাৎ কোম্পানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি সৎ না হয়ে প্রতারণামূলক উদ্দেশ্য হয়ে থাকে, কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য অর্জন অসম্ভব বলে গণ্য হলে, কোম্পানি যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সেই উদ্দেশ্য অর্জন যদি অসম্ভব বলে গণ্য হয়, সেই ক্ষেত্রেও আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। এছাড়া কোম্পানি অনবরত লোকসান করলেও লাভের সম্ভাবনা না থাকলেও বিলোপ সাধন ঘটতে পারে। ব্যবস্থাপনার ইচ্ছাকৃত অবহেলায় শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে, অর্থাৎ ব্যবস্থাপনা যদি ইচ্ছাকৃতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেয়, এমন কোনো কাজ করে যার দ্বারা শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আদালত কোম্পানির বিলোপ সাধন যুক্তিযুক্ত বলে গণ্য করতে পারে। পাশাপাশি আবেদনকারী শেয়ার মালিককে কোম্পানিতে সকল প্রকার অংশগ্রহণ হতে বঞ্চিত করা হলে, অর্থাৎ আবেদনকারী শেয়ার মালিককে যদি কোম্পানিতে সকল প্রকার অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রেও আদালত কোম্পানির বিলোপ সাধন যুক্তিযুক্ত বলে মনে করতে পারেন এবং এই সকল যুক্তিযুক্ত কারণেও আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কোম্পানির ক্ষেত্রে ঘটতে পারে। এরপর আমরা আলোচনা করব স্বেচ্ছাকৃত বিলোপ সাধন নিয়ে। কোম্পানির সদস্য বা পরিচালকগণ স্বেচ্ছায় কোনো ব্যবসায় গুটিয়ে ফেললে তাকে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলে। কোনো কোম্পানির সদস্য বা পরিচালকগণ যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ব্যবসায় গুটিয়ে ফেলে, তাকে আমরা স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলি এবং আমরা জানি স্বেচ্ছাকৃত বিলোপ সাধন দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। পরিচালক মণ্ডলী কর্তৃক আর্থিক সঙ্গতির ঘোষণাদান সাপেক্ষে ঋণ পরিশোধে সক্ষম হলে কোনো কোম্পানি স্বেচ্ছায় নিজ দায়িত্বে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে সদস্যদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলে। অর্থাৎ পরিচালক মণ্ডলী কর্তৃক আর্থিক সঙ্গতির ঘোষণাদান সাপেক্ষে ঋণ পরিশোধে সক্ষম কোনো কোম্পানি যদি স্বেচ্ছায় নিজ দায়িত্বে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই ধরনের বিলোপ সাধনকে আমরা সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলতে পারি। সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রেও ঘটতে পারে, সাধারণ কোম্পানির ক্ষেত্রেও ঘটতে পারে। এছাড়া আরেকটি পদ্ধতি আছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের, তা হচ্ছে পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসান।
কোম্পানির পরিচালক বৃন্দের কোনো আর্থিক সঙ্গতির ঘোষণা প্রদান ছাড়াই কোম্পানির সভায় কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হলে তাকে পাওনাদারগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে পরিচালক বৃন্দের কোনো আর্থিক সঙ্গতির ঘোষণা প্রদান করা হয় না এবং এই ঘোষণা প্রদান ছাড়াই কোম্পানির সভায় বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হলে তাকে পাওনাদারগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলা হয়। আশা করি তোমরা পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসান বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলতে কি বোঝায়? কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনক্রমে আদালত উক্ত কোম্পানির বিলোপ কার্য তত্ত্বাবধানের সিদ্ধান্ত নিলে বা আদালত বিলোপ কার্য তত্ত্বাবধান করলে তাকে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলে। কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনক্রমে আদালত উক্ত কোম্পানির বিলোপ কার্য তত্ত্বাবধানের সিদ্ধান্ত নিলে বা আদালত বিলোপ কার্য তত্ত্বাবধান করলে তাকে আমরা আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলি। এই ক্ষেত্রে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু বিলোপ কার্য তত্ত্বাবধানের যেই দায়িত্ব বা সিদ্ধান্ত, সেই দায়িত্বটা সেই সিদ্ধান্তটা আদালতের উপর দেওয়া হয়। অর্থাৎ আদালত এই ক্ষেত্রে বিলোপ কার্য তত্ত্বাবধান করে থাকে, তাই আমরা এই ধরনের বিলোপ সাধনকে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলে থাকি। এখন কোন কোন ক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটতে পারে? যেমন প্রতারণার উদ্দেশ্যে বিলোপ, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি প্রতারণা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কোম্পানির বিভিন্ন ব্যক্তিবর্গ যদি বিলোপ সাধন চান এবং বিলোপ সাধনের সময় যেন কোনো প্রতারণা না হয়ে থাকে, এই জন্য অনেক সময় আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটে। এছাড়াও যথাযথ নিয়ম অনুসরণে ব্যর্থতা। বিলোপ সাধনের ক্ষেত্রে যদি পরিচালকরা, ব্যবস্থাপকরা, উদ্যোক্তারা যথাযথ নিয়ম অনুসরণে ব্যর্থতা হয় বা সদস্যরা মনে করে যে যথাযথ নিয়ম অনুসরণ করা হবে না, সেই ক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটতে পারে। এছাড়া অনিয়ম ও পক্ষপাতিত্ব, যদি সদস্যদের মনে হয় অনিয়ম ও পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রেও বিলোপ সাধনের যেই দায়িত্ব সেটা আদালত গ্রহণ করতে পারে, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটতে পারে। এবং সর্বশেষ অন্য কোনো যুক্তিযুক্ত কারণে যদি সদস্যদের বা আদালতের মনে হয় যে না, বিলোপ সাধন আদালতের তত্ত্বাবধান করা উচিত, সেই ক্ষেত্রেও আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কিভাবে একটি কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে এবং কোম্পানি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি প্রতিষ্ঠান হলেও কোম্পানির বিলোপ সাধন ঘটানো সম্ভব। এবং আজকে আমি যেই সকল পদ্ধতি আলোচনা করলাম, সেই সকল পদ্ধতি ব্যবহার করেই কোম্পানির বিলোপ সাধন ঘটে। কোম্পানির বিলোপ সাধন সম্পর্কে তো আমরা জানলাম। এখন আমরা আলোচনা করব বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে কোম্পানি সংগঠনের অবস্থা কি রকম। প্রথমেই আলোচনা করব শিল্প বাণিজ্যে অনগ্রসর। যদিও বিগত কয়েক বছরে আমাদের দেশের শিল্পের বাণিজ্যের বেশ প্রসার ঘটছে, তবু আমাদের দেশ শিল্প বাণিজ্যে অনগ্রসর, এটা বলতে হবে। আমাদের দেশে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, বিভিন্ন জটিলতার কারণে শিল্প বাণিজ্যের অতটা প্রভাব নেই, অতটা জনপ্রিয়তা নেই। এবং সাধারণত শিল্পের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কোম্পানি গঠন করা হয়। এবং যেহেতু শিল্প বাণিজ্যে আমরা অনগ্রসর, তাই আমাদের দেশে কোম্পানির সংখ্যাও তুলনামূলক কম। যদিও এই সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার কথা এবং আশা করি ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে এক মালিকানা ব্যবসায় খুব জনপ্রিয়। যদিও সারা বিশ্বে এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এক মালিকানা ব্যবসায় খুবই জনপ্রিয়। এবং এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণে আমাদের দেশে কোম্পানি সংগঠন কম গড়ে ওঠে এবং এই কারণে আমাদের দেশে আমরা কোম্পানি সংগঠন কম দেখতে পাই। এছাড়া আইনগত জটিলতা একটি প্রধান কারণ, যে কারণে আমাদের দেশে সাধারণত উদ্যোক্তারা কোম্পানি গঠন করতে চায় না। কোম্পানি গঠন থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে প্রচুর আইনগত জটিলতা আছে এবং এই সকল জটিলতা এড়িয়ে চলতেই অনেক উদ্যোক্তা কোম্পানি গঠন করেন না, ফলে আমাদের দেশে কোম্পানির সংখ্যা অনেকটাই কম এবং কোম্পানির উন্নয়ন ঘটছে না। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে কোম্পানি উদ্যোক্তার অভাব। আমাদের দেশে অধিকাংশ উদ্যোক্তারাই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এক মালিকানা বা অংশীদারি ব্যবসা গঠন করে, কিন্তু তারা একটু বেশি ঝুঁকি গ্রহণ করে কোম্পানি গঠন করতে চায় না। এবং পাশাপাশি কোম্পানি গঠনের ক্ষেত্রে জটিলতা থাকায় কোম্পানি উদ্যোক্তার একটি অভাব আমাদের দেশে আছে এবং কোম্পানি উদ্যোক্তার অভাব
আমাদের দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর ফলে কোম্পানি সংগঠনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির আধিক্য। আমাদের দেশে কোম্পানি থাকলেও অধিকাংশ কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন ঘটনার কারণে আমাদের দেশে পাবলিক লিমিটেড কোম্পানির প্রচার প্রসার খুবই কম। আমাদের দেশে পাবলিক লিমিটেড কোম্পানি খুব কমই গড়ে ওঠে এবং আমরা অধিকাংশ যে কোম্পানি দেখে থাকি তা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কোম্পানি হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে এবং এর ফলে আমাদের দেশে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির আধিক্য দেখলেও কোম্পানির উন্নয়ন অতটা দেখতে পাই না। এবং সর্বশেষ যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা। আমাদের দেশে অনেক উদ্যোক্তা সাহস করে উদ্যোগ গ্রহণ করতে গেলেও অর্থনৈতিক প্রতিবন্ধকতার কাছে আটকে যায়। একটি কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে একটি কোম্পানি গঠনে সমস্যা হতে পারে, কোম্পানি গঠনের পর উন্নয়নে সমস্যা হতে পারে, পরিচালনায় সমস্যা হতে পারে। তাই অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের কোম্পানির অবস্থা অতটা ভালো নয় এবং যদি আমরা এই পরিস্থিতি আরো উন্নত করতে চাই অবশ্যই আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা তো বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে জানলাম। কিন্তু এখন আমরা আলোচনা করব বাংলাদেশে কোম্পানি সংগঠনের ভবিষ্যৎ সম্ভাবনা। হ্যাঁ, আমাদের দেশে কোম্পানি সংগঠনের ভবিষ্যৎ সম্ভাবনাও আছে। আমরা এখন সেই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করব। যেমন সরকারি পদক্ষেপ। বিগত বছরগুলোতে আমাদের দেশের সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং এর ফলে বিভিন্ন উদ্যোক্তারা কোম্পানি গঠনে আগ্রহী হয়ে উঠছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা অনেক নতুন নতুন কোম্পানি গড়ে উঠতে দেখতে পারবো। পাশাপাশি দেশি কর্পোরেট প্রতিষ্ঠান গঠন। আমাদের দেশে বর্তমানে বেশ কিছু দেশি কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে, দেশি কোম্পানি আছে যে কোম্পানিগুলো খুবই ভালো করছে। তাদের প্রচুর মুনাফাও হচ্ছে, জনগণের নিকটও প্রচুর জনপ্রিয়তা লাভ করছে এবং এদের দেখে অন্যান্য উদ্যোক্তারা অনুপ্রেরণা পাচ্ছে, আগ্রহ পাচ্ছে কোম্পানি গঠনের ক্ষেত্রে। তাই দেশি কর্পোরেট প্রতিষ্ঠান যত বেড়ে উঠবে ততই আমাদের দেশে কোম্পানির উন্নয়ন ঘটবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ। আমাদের দেশে বিভিন্ন বিদেশি কোম্পানিও আছে, বিভিন্ন কোম্পানিতে বিদেশি বিনিয়োগও আছে এবং এর ফলে ভবিষ্যতে কোম্পানি উন্নয়ন আমরা কিন্তু দেখতে পাবো। কারণ বিভিন্ন কোম্পানিতে অর্থের যে অভাব ছিল বিদেশি বিনিয়োগের মাধ্যমে সে অর্থের অভাব দূর হচ্ছে। অনেক বিদেশি কোম্পানি আমাদের দেশে চলে আসছে। এর ফলে দেশের বাজারে একটি প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের দেশীয় কোম্পানিগুলো তাদের বিভিন্ন ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসছে যাতে তারা প্রতিযোগিতামূলক একটি বাজার তৈরি করতে পারে। এর ফলে আমাদের দেশের কোম্পানির উন্নয়ন ঘটছে। আশা করি ভবিষ্যতে এই উন্নয়ন অব্যাহত থাকবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। আমাদের দেশের খুব বড় একটা অভ্যন্তরীণ বাজার আছে, অনেক গ্রাহক আছে। যদি একটি কোম্পানি সুলভ মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করতে পারে, উন্নত মানের সেবা দিতে পারে, তাহলে কিন্তু মুনাফা অর্জন করা, লক্ষ্য অর্জন করা খুবই সহজ। তাই এই বড় বাজার আমাদের দেশে ভবিষ্যতে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠা হবে এবং বর্তমানে যে কোম্পানিগুলো আছে, সকল কোম্পানির জন্যই একটি সম্ভাবনা। এছাড়া আমাদের মনে রাখতে হবে সস্তা শ্রম আমাদের দেশে খুবই অ্যাভেলেবল। খুব সহজেই আমরা চাইলে অল্প মূল্যে শ্রমিক সংগ্রহ করতে পারি। যদিও কিছু কিছু দৃষ্টিভঙ্গিতে শ্রমিকদেরকে অনেক কম অর্থ প্রদান করা হয়, কিন্তু যদিও আমরা যথার্থ পরিমাণে সম্মানই তাদের দিয়ে থাকি, তবু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে খুব সুলভ মূল্যে বা সস্তায় শ্রমিক, কর্মচারী, কর্মী পাওয়া যায়। তাই সস্তা শ্রম আমাদের দেশে কোম্পানি সংগঠনের একটি ভবিষ্যৎ সম্ভাবনা। পাশাপাশি অবস্থানগত সুবিধা যদি চিন্তা করি, আমাদের দেশের বর্তমান যে অবস্থান, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিসোর্সেস, বিভিন্ন সম্পদ, উপাদান, উপকরণ কিন্তু আছে। অবস্থানগত সুবিধা যদি একটি কোম্পানি প্রয়োগ করতে পারে, সে কোম্পানি কিন্তু লাভবান হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাঁচামাল খুব সহজেই উৎপাদন করা যায় এবং সেখানে যদি একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, সেই কোম্পানি কিন্তু অবস্থানগত সুবিধা পাবে। এছাড়াও অনেক বেশি বাজার আছে, ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এবং এই সকল কারণে কিন্তু অবস্থানগত সুবিধা সঠিকভাবে প্রয়োগ কোম্পানিগুলো করতে পারবে। তাই আশা করি ভবিষ্যতে এই সকল সুবিধার ফলে নতুন নতুন কোম্পানিও গড়ে উঠবে। সর্বশেষ যেই সম্ভাবনা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। গত কয়েক বছরে আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। অনেক নতুন রাস্তা, সেতু, পরিবহন ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর ফলে খুব সহজেই কোম্পানিগুলো কাঁচামাল, পণ্য
মানব সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবে, নিয়ে যেতে পারবে, সরবরাহ করতে পারবে। এবং এই অবকাঠামোগত উন্নয়নের ফলে কিন্তু কোম্পানিগুলো লাভবান হচ্ছে, কারণ তাদের কার্যক্রম অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যে কোম্পানিগুলো গঠন করা হবে তারাও এই সুবিধা লাভ করবে। তাই অবকাঠামোগত উন্নয়নের ফলে ভবিষ্যতে যে কোম্পানিগুলো গঠন করা হবে এবং বর্তমানে যে কোম্পানিগুলো আছে সকল কোম্পানি কিন্তু সুবিধা লাভ করবে। অর্থাৎ বর্তমান অবস্থা খুব সন্তোষজনক না হলেও ভবিষ্যতে আমরা আশা করতেই পারি আমাদের দেশের কোম্পানিগুলো অনেক ভালো একটি অবস্থানে যাবে এবং অনেক উন্নত একটি অবস্থানে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের কোম্পানির অবস্থান আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এরপর আমরা আলোচনা করব কোম্পানির সভাসমূহ। কোম্পানিতে বেশ কিছু সভার আয়োজন করা হয়। আজকে আমরা সেই সভাগুলো সম্পর্কে জানব, সভাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব বার্ষিক সাধারণ সভা। সাধারণত সকল কোম্পানি বার্ষিক সাধারণ সভা আয়োজন করে থাকে। প্রত্যেকটা কোম্পানি বছরে একবার বার্ষিক সাধারণ সভা আয়োজন করে থাকে এবং বার্ষিক সাধারণ সভাকে ইংরেজিতে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং বলি, সংক্ষেপে বলি এজিএম। আমরা বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্ন কোম্পানি বছরে একদিন বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে। বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, মতামত নেওয়া হয় এবং কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা। আমাদের মনে রাখতে হবে নিবন্ধনের 18 মাসের মধ্যেই প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় এবং এর মধ্যেই বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হবে। এছাড়াও প্রত্যেক বছরই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। বার্ষিক সাধারণ সভা এমন একটি সভা যা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। পাশাপাশি এই সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিভিন্ন মতামত নেওয়া হয়, বিভিন্ন আলোচনা করা হয়। এরপর আমরা আলোচনা করব বিধিবদ্ধ সভা নিয়ে। বিধিবদ্ধ সভা পাবলিক লিমিটেড কোম্পানির জীবনে একবার আয়োজন করা বাধ্যতামূলক। সাধারণত অন্যান্য কোম্পানির বিধিবদ্ধ সভা আয়োজন করতে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বিধিবদ্ধ সভা আয়োজন করা বাধ্যতামূলক। বিধিবদ্ধ সভা কোম্পানির জীবনকালে একবারই অনুষ্ঠিত হয় এবং সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি এই সভার আয়োজন করে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বিধিবদ্ধ সভা আয়োজন করা বাধ্যতামূলক, তাই পাবলিক লিমিটেড কোম্পানির জীবনকালে একবার অবশ্যই বিধিবদ্ধ সভা আয়োজন করতে হবে। এরপর আমরা আলোচনা করব বিশেষ সাধারণ সভা নিয়ে। বিশেষ সাধারণ সভা সবসময় আয়োজন করা হয় না, শুধুমাত্র বিশেষ প্রয়োজনে, বিশেষ দরকারে, বিশেষ সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সাধারণ সভা আয়োজন করা হয় এবং এর মাধ্যমে কোনো বিশেষ অবস্থায় সদস্যদের, শেয়ার হোল্ডারদের, পরিচালকদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ, মতামত বিনিময় ইত্যাদি কার্যক্রম হয়ে থাকে। সাধারণত বিশেষ বা গুরুত্বপূর্ণ মতামত নেওয়ার জন্য এই সভা আহ্বান করা হয় এবং কোম্পানির পরিচালক অথবা 10 ভাগের 1 ভাগ শেয়ার হোল্ডার যে কোনো জরুরি বিষয়ে এই সভা আহ্বান করতে পারে। অর্থাৎ চাইলে পরিচালকরা এই সভা আহ্বান করতে পারে অথবা শেয়ার হোল্ডারদের 10 ভাগের 1 ভাগ যে কোনো জরুরি বিষয়ে এই সভা আহ্বান করতে পারে। আশা করি তোমরা কোম্পানির সভাগুলো বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করলাম। আমরা কোম্পানির বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করলাম, কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করলাম, কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করলাম এবং সর্বশেষে আমরা কোম্পানির সভা সমূহ সম্পর্কেও জেনে নিলাম। আশা করি আজকের ভিডিওতে আমি যে সকল বিষয় আলোচনা করেছি তোমরা সবগুলো বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।